বালিকা বিদ্যালয় বয়রা খুলনা। বিতর্কের বিষয় ব্যাংকিং খাতে স্থিতিশীলতায় সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্য আনতে পারে। প্রযোজনা করেছেন লুৎফর রহমান তালুকদার। আসসালামু আলাইকুম সুধী দর্শক মণ্ডলী, জাতীয় টেলিভিশন স্কুল বিতর্ক প্রতিযোগিতা ৯৫ কোয়ার্টার ফাইনালে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে ব্যাংকিং খাতের স্থিতিশীলতায় সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্য আনতে পারে। আর এই বিষয় ভিত্তিতে পক্ষে বক্তব্য রাখবে BAF শাহীন স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রাম এবং বিপক্ষে খুলনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বয়রা খুলনা। দর্শক মণ্ডলী, এবারে আসুন পরিচিত হওয়া যাক আমাদের আজকের তার্কিকদের সাথে। প্রথমেই বিষয়ের পক্ষে বলছে BAF শাহীন স্কুলের বক্তারা সুব্রত দাস, আরজুম সায়রা বানু এবং তাদের দলনেত্রী রেহনুমা নাসিম, এবং বিপক্ষে খুলনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বক্তারা সাদিয়া শারমিন, মাহজাবিন খান নূর এবং তাদের দলনেত্রী সোনিয়া আক্তার। আজ সম্মানিত বিচারক মণ্ডলীতে উপস্থিত রয়েছেন অধ্যাপক নুরুল আমিন, অধ্যাপক ইকবাল আহমদ, জনাব আবুল বাশার খান, অধ্যাপক আনোয়ারুল করিম, ডক্টর শামসুল ইসলাম খান। অনুষ্ঠানে সভাপতির আসন অলঙ্কৃত করছেন ডক্টর AR খান, অধ্যাপক ফিনান্স ও ব্যাংকিং বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। এখন আমি মাননীয় সভাপতিকে তার আসন গ্রহণ করবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিতর্ক শুরুর আগে আজকের তার্কিকদের উদ্দেশ্যে কিছু কথা। প্রত্যেক তার্কিক তার বক্তব্য উপস্থাপনের জন্য ৫ মিনিট করে সময় পাবে। এক্ষেত্রে ৪ মিনিটে সতর্ক সংকেত এবং ৫ মিনিটে চূড়ান্ত সংকেত দেওয়া হবে। এছাড়াও প্রত্যেক দলনেতা যুক্তি খণ্ডনের জন্য অতিরিক্ত ২ মিনিট করে সময় পাবে। এক্ষেত্রে ১.৫ মিনিটে সতর্ক সংকেত এবং ২ মিনিটে চূড়ান্ত সংকেত দেওয়া হবে। এখন আমি সম্মানিত সভাপতিকে আজকের অনুষ্ঠান শুরু করবার জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকের বিতর্কের বিষয় সম্পর্কে আপনারা শুনলেন এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠান এবং বিতার্কিকদের নামও আপনারা শুনলেন। এখন আমি বিতর্ক আরম্ভ করার জন্য BAF শাহীন স্কুল এবং কলেজ চট্টগ্রামের প্রথম বক্তা সুব্রত দাসকে আহ্বান জানাচ্ছি। মানুষের শরীরে সামান্য সময়ের জন্য যদি রক্তপ্রবাহ অস্থিতিশীল হয়ে যায়, মানুষ হারিয়ে ফেলে তার সামগ্রিক শারীরিক ভারসাম্য। সেরকম যে কোনো দেশের অর্থনৈতিক রক্তপ্রবাহ যে ব্যাংকিং খাত, তাকে অস্থিতিশীল রেখে সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্যের আশা করা সত্যিই দুরাশা। আর তাই ব্যাংকিং খাতের স্থিতিশীলতাই সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্য আনতে পারে বিষয়ের পক্ষে বলছি। মাননীয় সভাপতি, সম্মানিত বিচারক মণ্ডলী ও আজকের পরিষদ, আজকের প্রস্তাবের ৩টি প্রধান অংশ হল ব্যাংকিং খাত, তার স্থিতিশীলতা এবং সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্য। অর্থনীতিবিদ W. Hook এর মতে, দ্য ব্যাংক ইজ এন ইনস্টিটিউশন হুইচ ক্রিয়েটস মানি উইথ মানি। ব্যাংক ও তার কার্যাবলী সম্পর্কে বাংলাদেশের রাষ্ট্রপতি স্বাক্ষরকৃত বাংলাদেশ ব্যাংক আদেশ ১৯৭২-এ বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ মূল্যমানকে স্থিতিশীল করা, বাংলাদেশের টাকার সমূল্য রক্ষা করা, বিনিয়োগ, আয় এবং উৎপাদনের সর্বোচ্চ হার বাড়ানো ও তা রক্ষা করে জাতীয় স্বার্থে দেশের উৎপাদিত সম্পদের হার এবং উন্নতি বাড়ানো হবে ব্যাংকসমূহের উদ্দেশ্য। আর ব্যাংক যে সমস্ত বিষয়ে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে অর্থায়ন করে বা অর্থ লেনদেন নিয়ন্ত্রণ করে, তার সবগুলোকেই ব্যাংকিং খাত হিসেবে ধরা হয়। উন্নততর বিশ্ব ব্যবস্থার সাথে তাল মিলিয়ে দিনের পর দিন ব্যাংকের কাজের পরিধি ও ব্যাংকিং খাত প্রসারিত হচ্ছে। বর্তমানে অভ্যন্তরীণ ও বৈদেশিক বাজার, আমদানি রপ্তানি, কৃষি, ক্ষুদ্র ও কুটিরশিল্প প্রভৃতি সরাসরি ব্যাংকিং খাতের অন্তর্ভুক্ত। এবার দেখি ব্যাংকিং খাতের শিশু বলতে আমরা কি বুঝি।
ম্যাকমিলান ডিকশনারি অফ মডার্ন ইকোনমিক্স 1985 এডিশন অনুসারে স্থিতিশীলতা হলো অর্থনৈতিক নিয়মগুলোর হ্রাস বৃদ্ধিকে একটি নির্দিষ্ট সীমারেখার ভেতরে নিয়ন্ত্রিত রাখা, যে অবস্থানে অর্থনৈতিক পলিসি সময়ের প্রয়োগে আকাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যাবে। মাননীয় সভাপতি, আজকের প্রস্তাবের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্য। সকল দ্রব্য বাজার ও সকল উপকরণ বাজারের ভারসাম্যের সমন্বিত রূপায়ণ হলো সামগ্রিক ভারসাম্য। Encyclopedia of Modern Economics এর মতে, a general equilibrium is defined as a state in which all markets and all decision-making units are in simultaneous equilibrium. অর্থাৎ সকল বাজার ও সকল সিদ্ধান্ত গ্রহণকারী একক যখন ভারসাম্যে পৌঁছায় তখন সেই অবস্থাকে সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্য বলে। একটি সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্য তখনই অর্জিত হয় যখন প্রত্যেক ভোক্তা তৃপ্তি ও প্রত্যেক ফার্মে মুনাফা সর্বোচ্চ হয়। সুতরাং দ্রব্যবাজার ও উৎপাদন বাজারই সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্যের মূল উপাদান, যা সরাসরি ব্যাংকিং খাত দ্বারা নিয়ন্ত্রিত। মাননীয় সভাপতি, আধুনিক যুগে ব্যাংকে বিশ্ব বাণিজ্যের দিগদর্শন যন্ত্র নামে অভিহিত করা হয়। বিনিয়োগ, মূলধন সরবরাহ, মূলধন সংগ্রহের সহযোগিতা, বৃহদাকার উৎপাদনী সহায়তা, মুদ্রাবাজার নিয়ন্ত্রণ, ব্যবসায়ীদের দলিলপত্র সংরক্ষণ এবং প্রতিনিধিত্ব প্রভৃতি বহুবিধ খাতে ব্যাংক অভ্যন্তরীণ বাণিজ্যে ভূমিকা রাখছে। আবার প্রত্যয়নপত্র ইস্যু, বিনিময় বিলের প্রচলন, বিদেশে অর্থ প্রেরণ, রপ্তানিকারকদের আর্থিক সাহায্য প্রদান প্রভৃতি কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের মাধ্যমে ব্যাংকসমূহ প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে বৈদেশিক বাণিজ্য নিয়ন্ত্রণ করছে। মাননীয় সভাপতি, অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রয়োজনীয় মূলধনের যোগান নিশ্চিত করতে হলে ব্যাংকিং খাতে স্থিতিশীলতা একান্ত প্রয়োজন। আর ব্যাংকিং খাতের স্থিতিশীলতা বলতে আমরা বুঝি শক্তিশালী কেন্দ্রীয় ব্যাংকের উপস্থিতি, সুসংগঠিত ব্যাংক ব্যবস্থা, ঋণপত্রের পর্যাপ্ততা, পর্যাপ্ত তারল্য, ঋণের নিরাপত্তা ও স্থিতিস্থাপকতা এবং সুদের হারের সমতা। অথচ আমাদের বাংলাদেশের ব্যাংক ব্যবস্থায় এই বৈশিষ্ট্যগুলো দারুণভাবে অনুপস্থিত। বিজ্ঞ প্রতিপক্ষ, এশিয়া উইক ম্যাগাজিনের 1995 সালের বর্ষশেষ সংখ্যার হিসেবে 1994 সালে বাংলাদেশের মুদ্রাস্ফীতির পরিমাণ ছিল 3.7%। 95 সালে সুতে তা দাঁড়িয়েছে 6.4%, অর্থাৎ দ্বিগুণ। বছর শেষে মুদ্রাস্ফীতির পরিমাণ ছিল 9 থেকে 10%। এই অতি মুদ্রাস্ফীতির দরুন সমাজের সংখ্যাগরিষ্ঠ দরিদ্র লোকের ভোগ প্রবণতা কমে যাওয়ায় কার্যকরী চাহিদা গেছে কমে, বিনিয়োগের ক্ষেত্র হচ্ছে সংকুচিত। অর্থনীতিবিদরা দেশের বর্তমান উচ্চ মুদ্রাস্ফীতির জন্য প্রধানত দায়ী করেছেন ব্যাংক থেকে সরকারি ঋণ গ্রহণের পরিমাণ বৃদ্ধিকে। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী 1995-96 অর্থ বছরের প্রথম 3 মাসে অভ্যন্তরীণ ঋণের পরিমাণ ছিল 37,211 কোটি 10 লাখ টাকা, যা 94-95 অর্থ বছরের তুলনায় 23% বেশি। এর প্রভাবে বৈদেশিক মুদ্রা রিজার্ভ 95 ইস্যুতে যা ছিল তার থেকে 2/3 হ্রাস পেয়েছে। ব্যাংকগুলোর অতিরিক্ত তাহলের পরিমাণও দ্রুতই কমতির দিকে, যা ব্যাংকিং খাতের স্থিতিশীলতার অন্তরায়। যায় দিন 2রা জানুয়ারি 1996 সংখ্যায় অজয় দাশগুপ্তের প্রতিবেদন অনুযায়ী বর্তমানে ব্যাংকে স্বল্প ও দীর্ঘমেয়াদে অর্থ জমা রাখলে সর্বোচ্চ সুদ পাওয়া যায় 8%, কিন্তু কৃষি ঋণের সুদ 12.5%, শিল্প ঋণের সুদ 11.5%, রপ্তানি ঋণ 8.5% এবং ক্ষুদ্র শিল্পী ঋণের সুদ 9%। আমানতের সুদের হার কম হলে ঋণের সুদের হারও কম হওয়া উচিত, কিন্তু বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থায় তা হচ্ছে না বলেই সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন ব্যাহত হচ্ছে। বিজ্ঞ প্রতিপক্ষ, এবার আপনারা নিশ্চয়ই স্বীকার করবেন যে দেশীয় অর্থনৈতিক সামগ্রিক ভারসাম্যহীন টলটলমান অবস্থার জন্য দায়ী ব্যাংকিং খাতের অস্থিতিশীলতা, আর এই অস্থিতিশীলতা দূর করতে পারলে আসতে পারে সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্য। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। সুব্রত দাসকে ধন্যবাদ। এখন খুলনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রথম বক্তা সাদিয়া শারমিনকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিজ্ঞ প্রতিপক্ষ, আপনি শুধু রক্তের কথাই বলে গেলেন, কিন্তু আপনার যদি ব্রেনের ডিফেক্ট হয় তখন কি হবে? তখন কি আপনার সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্য থাকবে? অর্থনীতিকে সেরকম একটি মাত্র মাধ্যমে কখনোই সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্য আনা সম্ভব না। আপনি আরো বলে গেলেন বাজার নিয়ন্ত্রিত হয় ব্যাংকের মাধ্যমে, কিন্তু বিজ্ঞ প্রতিপক্ষ, যদি বাজার ব্যাংকের মাধ্যমে নিয়ন্ত্রিত হবে তবে কিছুদিন অসহযোগের জন্য কেন আমাদের দেশের বড় পোশাক শিল্প তাদের বড় বাজার হারিয়ে ফেললো? বলবেন কি বিজ্ঞ প্রতিপক্ষ? কোকিল ডাকলে বসন্ত আসে না বসন্ত এলেই কোকিল ডাকে? তাই জানতে ইচ্ছে করে ব্যাংকিং খাতে স্থিতিশীলতা এলেই সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্য আসে, না সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্য এলেই ব্যাংকিং খাতে স্থিতিশীলতা আসে? বিজ্ঞ প্রতিপক্ষ, জাপানের মিৎসুবিশি ব্যাংকের নাম তো আপনারা সবাই কম বেশি জানেন। এটি বিশ্বের সর্ববৃহৎ ব্যাংক। এখন প্রশ্ন হচ্ছে, জাপানের সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠার ফলেই এমন একটি ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে, নাকি জাপানের সামগ্রিক অর্থনীতিকে এই মিৎসুবিশি ব্যাংক প্রতিষ্ঠিত করেছে? সম্মানিত সভাপতি, আজকে আমাদের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে ব্যাংকিং খাতের স্থিতিশীলতায় সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্য আনতে পারে। বিষয়ের বিপক্ষে আমার দৃঢ় অবস্থান।
আপনাদের বিশ্লেষণের সাথে আমাদের কোনো দ্বিমত নেই, কিন্তু বিজ্ঞ প্রতিপক্ষ আজকের স্থিতিশীলতার সাথে এই প্রত্যয় যুক্ত করে এই ব্যাংকিং খাতকে একটি মাত্র উপাদান হিসেবে দেখানো হয়েছে যা কিনা দেশের সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্য আনতে পারে। আর আপনাদের সাথে আমাদের বিরোধিতা সেখানেই। বিজ্ঞ প্রতিপক্ষ, আজকের বিষয়ের যে স্থিতিশীলতার কথা বলা হয়েছে, এই স্থিতিশীলতা যে আপনারা সংজ্ঞা দিয়ে গেলেন, এই স্থিতিশীলতা হচ্ছে একটি দেশের সামগ্রিক অর্থনীতির সাথে সম্পর্কিত সকল খাতের সম্মিলিত স্থিতিশীলতাকে বলা হয় সামগ্রিক স্থিতিশীলতা। বিজ্ঞ প্রতিপক্ষ, লক্ষ্য করুন, একটি দেশের সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্য গড়ে ওঠে সে দেশের কৃষি, শিল্প, যোগাযোগ, বাণিজ্য, ব্যাংকিং, প্রযুক্তি ইত্যাদি খাতকে কেন্দ্র করে। এতগুলো খাতের মধ্যে ব্যাংকিং খাত একটি, আর এই একটির মাধ্যমে যে কখনোই সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্য আনা সম্ভব না তা তো বুঝতেই পাচ্ছেন। এক্ষেত্রে আমাদের প্রয়োজন সকল খাতের সম্মিলিত স্থিতিশীলতা, তবেই আসবে সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্য। শুধু ব্যাংকিং খাত কেন, এতগুলো খাতের মধ্যে যে কোনো একটির মাধ্যমে কখনোই সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্য আনা সম্ভব নয়। প্রতিপক্ষ, মনে রাখবেন, ব্যাংক ইজ নট ইটসেলফ এ ফুলফিল ইনস্টিটিউশন। ব্যাংক নিজের ইচ্ছা মতো কোনো কাজই করতে পারে না। যেহেতু ব্যাংক প্রচলিত সরকারের প্রদত্ত নীতিমালা দ্বারা, সেহেতু সর্বপ্রথম আমাদের প্রয়োজন সরকারি নীতিমালা স্থিতিশীলতা। সরকারের স্থিতিশীলতা বলতে আমরা বুঝি: 1. নিয়মতান্ত্রিক উপায় সরকারের আগমন, 2. নিয়মতান্ত্রিক উপায় সরকারের প্রত্যাগমন, এবং 3. সুষ্ঠুভাবে নিজ দায়িত্ব ও কার্য সম্পাদন। আর এগুলোতে স্থিতিশীলতা না থাকলে সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্য কখনোই আসবে না। যার জ্বলন্ত উদাহরণ আমাদের এই বাংলাদেশ। এদেশে এক সরকার আসেন পূর্বে সরকারের নীতিমালা বদলের লক্ষ্য নিয়ে, যার ফলে বছরের পর বছর আমাদের দেশে সরকারি নীতিমালা থাকছে না কোনো স্থিতিশীলতা। আর ফলশ্রুতিতে সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্য আসছে না, বরং আমাদের দেশে জাতীয় সম্পদের এক বিরাট অংশ নষ্ট হয়ে যাচ্ছে। এভাবে কখনো একটি দেশের সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্য আনা সম্ভব নয়। তাই বিজ্ঞ প্রতিপক্ষ, একটি দেশের সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্য আনবার জন্য প্রথমে কি প্রয়োজন নয় সে দেশের সরকারি নীতিমালায় ও পরিকল্পনায় স্থিতিশীলতা? এছাড়া আমাদের দেশে গত 16/4/96 ইংরেজি তারিখে দৈনিক জনকণ্ঠে জনাব নূর মোহাম্মদের ব্যাংকিং খাত প্রসঙ্গে একটি ফিচার প্রকাশিত হয়। সেখানে বলা হয়েছে, দেশের আর্থিক খাত এখন দেউলিয়া হবার পথে। আর্থিক সম্পদ উজাড় করে দেবার ফলে সৃষ্টি হয়েছে এই অবস্থার। বিগত 5-6 বছরে ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগের নামে ব্যাংক ও অর্থলগ্নিকরণ প্রতিষ্ঠানগুলো তহবিল থেকে ব্যয় করা হয় 18,000 কোটি টাকা, অথচ জাতীয় প্রবৃদ্ধিতে এই ছাপ পড়েছে খুবই কম। একটু লক্ষ্য করুন, IRDB এর একটি রিপোর্টে বলা হয়েছে 1990-95 অর্থ বছরে ব্যাংক বিভিন্ন শিল্প ইউনিটের ঋণ দেয় 35.51%, অথচ এই শিল্প ইউনিটগুলোর এখন কোনো খোঁজই নেই। এই যে ঋণ খেলাপি হয়ে গেল, এই ব্যাংকের ক্ষতিপূরণ করতে পারবে বিজ্ঞ প্রতিপক্ষ? আর এই ঋণ খেলাপির এই অনাদায়ী অর্থ আদায় করবার জন্য ব্যাংকিং খাতের ভূমিকায় প্রধান নয়, বরং সরকারের কঠোর প্রশাসনিক ব্যবস্থার ভূমিকা এখানে প্রধান। অর্থাৎ ব্যাংকিং খাত যেখানে নিষ্ক্রিয়, সেখানে সরকারের কঠোর প্রশাসনিক ব্যবস্থা ভূমিকা সক্রিয় ভূমিকা রাখতে সক্ষম। বিজ্ঞ প্রতিপক্ষ, স্বাধীনতার 25টি বছর পরেও আমরা আমাদের দেশের শিক্ষিতের হার বাড়াতে পারিনি, অথচ এই শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষায় যদি মানুষ অনুন্নত হয়, তখন সে দেশে কখনোই সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্য আনা সম্ভব নয়। সিঙ্গাপুরে যেখানে, শ্রীলঙ্কায় যেখানে 100% শতকরা শিক্ষিত, যার ফলে তারা আজ এত উন্নত, অথচ আমাদের এই নিরক্ষর জনগোষ্ঠীর কাছে ব্যাংকিং খাতের উপকারিতা সম্পর্কে যতই জ্ঞান দান করা হোক না কেন, তাদের কাছে সেটা রূপকথার গল্পের মতোই হয়ে থাকবে। বিজ্ঞ প্রতিপক্ষ, একটি দেশের সার্বিক উন্নয়নের জন্য প্রচুর পরিমাণে শিক্ষিতের হার বাড়াতে হবে। আর তা না করে যদি কেবলমাত্র ব্যাংকিং খাতের উপর ঝুঁকে পড়েন, তাহলে সেটা হবে নিতান্ত যুক্তিহীন, ভিত্তিহীন এবং হাস্যকর। সবশেষে আমি বলবো, ব্যাংকিং কথার আবিধানিক অর্থ হচ্ছে কারবার, মোদ্দা কথা হচ্ছে পোদ্দারি। বিজ্ঞ প্রতিপক্ষ, পরের ধানের উপর পোদ্দারি করে আর যাই হোক না কেন সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্য আশা করা যায় না। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। বিপক্ষের প্রথম বক্তা সাদিয়া শারমিনকে ধন্যবাদ দিয়ে পক্ষের দ্বিতীয় বক্তা আরজুম সায়রা বানুকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। ব্যাংকিং খাতের স্থিতিশীলতায় সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্য আনতে পারে বিষয়ের পক্ষে আমার অবস্থান। 22 সেপ্টেম্বর 1995 সংখ্যার সাপ্তাহিক বিচিত্রায় একজন ব্যাংকারের উক্তি ছিল, মাত্র 100 জন ধনবানের হাতে জিম্মি বাংলাদেশ, তারা ব্যাংক থেকে শ কোটি টাকা নিয়ে আর ফেরত দিচ্ছে না, সে টাকা সমাজের নাম, যশ ও প্রতিপত্তি কিনছে। প্রতিপক্ষ, এসব বক্তব্য এখন আর রাজপথের বক্তৃতা নয় কিংবা পত্রিকার কলাম নয়, এসেছে নথিপত্রের হিসেব থেকে। প্রায় 14,000 কোটি টাকা বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়ে আটকে রেখেছেন সমাজের কয়েকজন ধনাঢ্য ব্যক্তি ও ব্যবসায়ী গ্রুপ। সে টাকা সমাজের নাম, যশ ও প্রতিপত্তি কিনে পরিচিত হয়েছেন, আর অন্যদিকে দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেশের ব্যাংকিং কালচার নষ্ট করে পুরো জাতির ভবিষ্যৎ বিপন্ন করেছেন।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর খুরশিদ আলম এক সেমিনারে বলেছেন, খেলাপি ঋণের কারণে দেশের ব্যাংকিং সেক্টরে গভীর সমস্যার সৃষ্টি হয়েছে। সরকারি বেসরকারি প্রতিটি ব্যাংকই এই পুরনো সমস্যায় আক্রান্ত, যা অর্থনীতির উপর মারাত্মক প্রভাব ফেলছে। প্রতিপক্ষ, এই ঋণ খেলাপিরা তছনছ করে দিচ্ছে বাংলাদেশের ব্যাংকিং ঋণ খাত, যার সরাসরি প্রভাব পড়ছে দেশের মুদ্রা বাজার ও মূলধন বাজারে। অর্থনৈতিক ভারসাম্যে যা অন্যতম প্রধান উপাদান। এ প্রসঙ্গে জায়জায় দিন 13 জুন 1995 সংখ্যায় বিশিষ্ট অর্থনীতিবিদ আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, ব্যাংকিং এর নানা আইন, বিনিয়োগের নানা অনুশাসন, কত উদ্যোগের কথা শোনা যায়, কিন্তু সিদ্ধান্ত বা আইনেরা দেখা মেলে না। এই অস্থিতিশীলতার মাসুল দিচ্ছে বিনিয়োগ, আর তার দুষ্ট প্রতিক্রিয়া হচ্ছে প্রবৃদ্ধির হারে। মাননীয় সভাপতি, 40টি উন্নয়নশীল দেশের বৈদেশিক ঋণের মোট পরিমাণ এখন 16,000 কোটি ডলার, আর এর মধ্যে বাংলাদেশের ঋণের পরিমাণ 1,300 কোটি ডলারের মতো। ঋণের সুদ ও আসলের কিস্তি জোগাতে এসব দেশের রফতানি আয়ের উল্লেখযোগ্য অংশ চলে যায়। ফলে উন্নয়ন কর্মকাণ্ড চালাতে তাদের নতুন করে ঋণের জন্য হাত বাড়াতে হয়। এর ফলে অর্থনীতিতে গড়ে ওঠে একটা ঋণ সংস্কৃতি। এই বৃত্ত থেকে বেরিয়ে আসতে হলে দরকার অভ্যন্তরীণ সম্পদের সুষ্ঠু বন্টন ও বিনিয়োগ। অভ্যন্তরীণ সম্পদ বলতে এখন প্রাকৃতিক সম্পদ, উৎপাদিত সম্পদ ও মানব সম্পদের মোট পরিমাণকেই বলা হয়ে থাকে। প্রতিপক্ষ, জাপান তার স্বল্প ও দীর্ঘমেয়াদী ঋণ প্রদান এবং ব্যাংকিং সেবার মাধ্যমে মানব সম্পদের সুষ্ঠু ব্যবহার করে আজ মাত্র 4 দশকের চেষ্টাতেই বিশ্ব অর্থনীতির চালিকা শক্তিতে পরিণত হয়েছে। মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষ হরতাল, অবরোধ ইত্যাদি বিষয়ের কথা উল্লেখ করে গেলেন। হরতাল, অবরোধ কিংবা অন্য কোনো অস্বাভাবিক পরিস্থিতির প্রভাব ব্যাংকিং খাতসমূহের উপর পড়ে, ফলে ব্যাংকিং খাতসমূহের স্থিতিশীলতা ব্যাহত হয়। প্রতিপক্ষ, সামগ্রিক ভারসাম্য বিষয়ে আপনাদের এই শর্তাবলী তখনই রক্ষিত হতে পারে যখন ব্যাংকিং খাতসমূহতে স্থিতিশীলতা থাকে। আসলে প্রতিপক্ষ, আপনারা পরোক্ষভাবে আজকের প্রস্তাবকে সমর্থন করছেন। মাননীয় সভাপতি, অনেকেই মনে করেন উন্নয়নশীল দেশে অর্থনৈতিক ভারসাম্যহীনতার অন্যতম কারণ জনসংখ্যা সমস্যা, কিন্তু এ প্রসঙ্গে কয়েকটি দৃষ্টান্ত দিলেই এই যুক্তির আসলতা প্রমাণ হয়ে যাবে। দৈনিক বাংলা বাজার পত্রিকার এক প্রতিবেদন অনুযায়ী সিঙ্গাপুরে জনসংখ্যার ঘনত্ব 11,666 জন, পক্ষান্তরে বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব 1,942 জন, অর্থাৎ প্রতি বর্গমাইলে সিঙ্গাপুরে এদেশের চেয়ে 6 গুণ বেশি মানুষ বাস করে। এত বিপুল ঘনবসতি হওয়া সত্ত্বেও তাদের জিডিপি আমাদের দ্বিগুণ, 45.6 বিলিয়ন ডলার, এবং জনপ্রতি আয় হলো 16,454 মার্কিন ডলার, যা আমাদের চেয়ে 79 গুণ বেশি। তেমনি হংকং এর জনসংখ্যার ঘনত্ব 14,629, অথচ তাদের মাথা পিছু আয় 16,100 ডলার, যা আমাদের চেয়ে 77 গুণ বেশি। প্রতিপক্ষ, আপনি আরও বলে গেলেন বেকারত্ব ও দারিদ্র্য সমস্যার কথা। বেকারত্ব ও দারিদ্র্য সমস্যা দূরীকরণ কর্মসূচির মূল উপাদান হলো সেই খাতে অর্থায়ন, যা ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হয়। প্রতিপক্ষ, এমন কোন খাত আছে কি ব্যাংকিং খাত ছাড়া যা অর্থনৈতিক ভারসাম্য আনতে পারে? মাননীয় সভাপতি, বাংলাদেশের জাতীয় আয় বা জিডিপিতে কৃষি খাতের অবদান শতকরা 50% এবং মোট জনসংখ্যার শতকরা 80% প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির উপরে নির্ভরশীল। সামগ্রিক অর্থনীতিতে কৃষির এই গুরুত্বকে স্বীকার করে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক, কিন্তু দেখা যাচ্ছে সুষ্ঠু ব্যাংকিং নীতিমালা ও তার প্রয়োগের অভাবে সেখানে প্রান্তিক চাষিরা কৃষি ঋণ সহ অন্যান্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে, ফলে তাদের কাছ থেকে আর্থিক উন্নয়ন পাওয়া যাচ্ছে না। অন্যদিকে গ্রামীণ ব্যাংক গ্রামের বিত্তহীন নারী সমাজের কাছ থেকে ঋণ প্রদানের মাধ্যমে একটা প্রগতিশীল শক্তি হিসেবে তাদেরকে পরিণত করেছে। তাদের এই সাফল্যের পেছনে রয়েছে সুষ্ঠু ব্যাংকিং নীতিমালা ও তার প্রয়োগ, যা স্বায়ত্তশাসিত এই ব্যাংকের ব্যাংকিং খাতের স্থিতিশীলতারই পরিচায়ক। মাননীয় সভাপতি ও বিজ্ঞ বিচারক মণ্ডলী, মার্চ 1996 সংখ্যার ব্যাংকার পত্রিকায় মালয়েশিয়া ব্যাংকিং এর নানান দিক সম্পর্কে আলোচনা করা হয়েছে। সেখানে বলা হয়েছে মালয়েশিয়াতে ব্যাংক হচ্ছে একজন নাগরিকের দ্বিতীয় পরিচয়। একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি তুলে ধরা হয়েছে। সেখানে মালাক্কা স্টেটে একজন সড়ক দুর্ঘটনায় একজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। তার পরিচয়পত্রটি এমনভাবে নষ্ট হয়ে যায় যে তা থেকে পরিচয় উদ্ধার করা প্রায় অসম্ভব হয়ে পড়ে, কিন্তু তার ব্যাংক কার্ডটি ছিল প্রায় অক্ষত, যার ফলে ওই কার্ডের মাধ্যমে মৃত ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব হয়। সংশ্লিষ্ট ব্যাংকের স্থানীয় শাখা তার লাশের দায়িত্ব নেয়। এ থেকে এটাই স্পষ্ট হয় যে একজন সাধারণ গ্রাহকের প্রতিও ব্যাংক আর্থিক ও মানবিক সেবা প্রদানে কতটুকু দায়িত্বশীল। আজ আমাদের দেশেও গৃহস্থলে নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে জাতীয় জীবনের বৃহত্তর কর্মকাণ্ডে ব্যাংকিং সেবার খাত দিন দিন প্রসারিত হচ্ছে। সুতরাং এই কথা নির্দ্বিধায় বলা যায় যে ব্যাংকিং খাতের স্থিতিশীলতায় সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্য আনতে পারে। প্রতিপক্ষ, সামগ্রিক অর্থনীতির ভারসাম্য আনয়নে আপনারা রাজনৈতিক স্থিতিশীলতার উপর জোর দিয়েছেন, কিন্তু লক্ষ্য করুন, রাজনৈতিকভাবে অস্থিতিশীল হওয়া সত্ত্বেও জাপান ও শ্রীলঙ্কা কেবলমাত্র ব্যাংকিং খাতের স্থিতিশীলতার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে পেরেছে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলীকে এবং ধন্যবাদ সবাই। আমরা পক্ষের দ্বিতীয় বক্তা আরজুম সাহারা বানুর বক্তব্য উপভোগ করলাম।
এখন বিপক্ষের দ্বিতীয় বক্তা মাহজাবিন খান নূরকে তার বক্তব্য পেশ করার জন্য আহ্বান জানাচ্ছি। প্রতিপক্ষের দ্বিতীয় বক্তা বলে গেলেন আমাদের প্রথম বক্তা নাকি বেকারত্ব দারিদ্র্যের কথা বলেছেন। আমার মনে হচ্ছে প্রতিপক্ষের তার্কিক বান্ধবীরা আমাদের বক্তব্য স্পষ্টভাবে শুনছেন না, তাই হয়তো এই ভুল ধারণা করে বসে আছেন। প্রতিপক্ষের প্রথম বক্তা বলে গেলেন দেশে বৈদেশিক মুদ্রার অভাব রয়েছে এবং ব্যাংকিং খাতে তার প্রচুর অভাব রয়েছে। গত 23/96 তারিখে সাবেক প্রধানমন্ত্রী বেশ কৃতিত্বের সাথে বলেন আমাদের দেশে ব্যাংকিং খাতে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা জমা রয়েছে। প্রতিপক্ষ প্রধানমন্ত্রীর বক্তব্য সঠিক নাকি আপনার বক্তব্য সঠিক তা আমি বুঝতে পারছি না। প্রতিপক্ষের দ্বিতীয় বক্তা বলে গেলেন মালয়েশিয়ার এক বৈঠকে মালয়েশিয়ার জনগণকে দ্বিতীয় পরিচয় হিসেবে ব্যাংকে উল্লেখ করা হয়েছে। প্রতিপক্ষ বললেন না প্রথম পরিচয়টা কি ছিল, সেই পরিচয়গুলো ছিল হলো অন্যান্য খাতগুলো। সম্মানিত সভাপতি, সুদক্ষ বিচারক মণ্ডলী এবং আজকের পরিষদ, আজকের বক্তব্যের বিষয় নির্ধারিত হয়েছে ব্যাংকিং খাতে স্থিতিশীলতায় সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্য আনতে পারে। বিষয়ের বিপক্ষে আমার অবস্থান। প্রতিপক্ষ তিনজন তার্কিক মিলে একটি দল গঠন করেছেন। একজন তার্কিককে বাদ দিলে যেমন একটি দল গঠন করা সম্ভব নয়, তেমনি আমার সপক্ষের বান্ধবী যে সকল খাতের কথা উল্লেখ করে গেছে সে সকল খাতের মধ্যে স্থিতিশীলতা না আসলে শুধুমাত্র ব্যাংকিং খাতের স্থিতিশীলতায় সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্য আনতে পারে না। বিষয়টি সম্পর্কে আমার প্রথম বক্তব্যে স্পষ্ট আলোচনা করে যাওয়া সত্ত্বেও আমার বিজ্ঞ তার্কিক বন্ধুরা তা বুঝতে বারবার ব্যর্থ হচ্ছেন। সম্মানিত সভাপতি, এমন কোন উপাদান নেই যা এককভাবে দেশের সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্য আনতে পারে, তাই ব্যাংকিং খাতে স্থিতিশীলতাই সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্য আনতে পারে না। আজকের বিষয়টিকে কোন স্থান, সময়, দেশ, কাল, পাত্রকে নির্ধারণ করা হয়নি, তাই উদাহরণস্বরূপ বাংলাদেশকে ধরছি। ব্যাংকিং খাতে থেকে যে পরিমাণ অর্থ নষ্ট হয়ে গেছে বিশেষজ্ঞরা তার প্রত্যেকটি কারণসহ রাজনৈতিক অস্থিতিশীলতাকেই দায়ী করেছেন। আমাদের দেশে পোশাক শিল্প থেকে 55% বৈদেশিক মুদ্রা অর্জন করা হতো, কিন্তু রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে এর পরিমাণ বর্তমানে অত্যন্ত নিম্নমানের। এখানে প্রতিপক্ষ নিশ্চয়ই রাজনৈতিক অস্থিতিশীলতাকে দায়ী করবেন। ব্যাংকিং খাতে স্থিতিশীলতা এখানে কতটুকু ভূমিকা রাখছে তা নিশ্চয়ই বুঝতে পারছেন। প্রতিপক্ষ বলে গেলেন দেশে জাপানে মৌলিক সরকার পরিবর্তন হলেও তাদের দেশ আর শিল্প সমৃদ্ধ, এর অন্যতম কারণ তাদের মধ্যে মৌলিক নীতি স্থিতিশীলতা আছে। কিন্তু আমাদের দেশে প্রেক্ষাপটে লক্ষ্য করলে দেখছি একজন সরকার উপজেলা প্রবর্তন করেন, অন্য সরকার তা পরিবর্তন করে। যে দেশে মৌলিক নীতির স্থিতিশীলতা নেই সেখানে ব্যাংকিং খাতে স্থিতিশীলতা কতটুকু দেশের সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্য আনতে পারে? প্রতিপক্ষ সাবেক রাষ্ট্রপতি দুর্নীতিকে ক্যান্সারের সঙ্গে তুলনা করে বলেন ক্যান্সার দ্বারা আক্রান্ত হলে যেমন মানুষ বাঁচতে পারে না, তেমনি অর্থনীতিতে দুর্নীতির ছাপ পড়লে তাকে টিকিয়ে রাখা কখনোই সম্ভব নয়। তাই সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্য আনতে হলে প্রথমত রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনীতিকে দুর্নীতিমুক্ত করতে হবে, সরকারের মৌলিক নীতির মধ্যে স্থিতিশীলতা থাকতে হবে। কেবলমাত্র ব্যাংকিং খাতে স্থিতিশীলতা আসলে সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্য আসতে পারে না। প্রতিপক্ষ লক্ষ্য করুন দেশে ব্যাংকে মূলধনের অভাবকে দায়ী করে গেলেন। 93-94 আর্থিক বছর অর্থ মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত একটি প্রতিবেদন তুলে ধরছি। সোনালী ব্যাংক কৃষি ঋণ বাবদ বরাদ্দ করে 432 কোটি টাকা, বিতরণ করে 136.70 কোটি টাকা। অগ্রণী ব্যাংক কৃষি ঋণ বাবদ বরাদ্দ করে 121.08 কোটি টাকা, বিতরণ করে 44.63 কোটি টাকা। এখানে আমরা সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছি ব্যাংকে প্রচুর মূলধন রয়েছে, কিন্তু ঋণ গ্রহীত অথবা উদ্যোক্তার অভাবে তখন সুস্পষ্ট খাতে ব্যয় করা হয়নি। এখানে প্রয়োজন উদ্যোক্তার, কিন্তু আমাদের দেশে উদ্যোক্তা তৈরি হচ্ছে না। এর অন্যতম কারণ সামাজিক অবকাঠামো ও রাজনৈতিক অস্থিতিশীলতার জন্যই। প্রতিপক্ষ আরেকটি লক্ষ্য করুন, আপনারা বারবার বললেন দেশে প্রচুর ব্যাংকের অভাব রয়েছে। গত 27/96 তারিখে ভোরের কাগজে প্রকাশিত হয়েছে 3টি বিদেশি ব্যাংকের অনুমোদন, ফ্রান্সের সোসাইটি, হংকংয়ের হংকং সাংহাই এবং দক্ষিণ কোরিয়ার হানিল ব্যাংক। এক্ষেত্রে প্রতিক্রিয়া ব্যক্ত করে স্থানীয় কর্মকর্তারা বলেন বাংলাদেশের মতো এত ক্ষুদ্র অর্থনীতির দেশে এতগুলো বিদেশি ব্যাংকে অনুমোদন কতটুকু যুক্ত হবে তা বিবেচনার অবকাশ রয়েছে। বিশেষজ্ঞরা আরও মতামত দেন কেবলমাত্র অধিকারে ব্যাংকে অনুমোদন দিলে অর্থনৈতিক ভারসাম্য গড়ে উঠতে পারে না, সে সাথে অন্যান্য খাতের যথেষ্ট ভূমিকা রয়েছে এবং সেগুলোর উন্নতি করতে হবে। কেবলমাত্র অধিকারে ব্যাংক ব্যবস্থায় দেশের উন্নতি করতে পারে না। প্রতিপক্ষ বারবার যে ব্যাংকের গুণগান গেয়ে গেলেন এবং তার মানবিক দিক দেখা গেলেন, তার কুফল দিকটাও যে রয়েছে তা প্রতিপক্ষ একবার লক্ষ্য করলেন না। উল্লেখ করছি কয়েকটি ব্যাংকের নাম, বিসিসিআই ব্যাংক এবং সুইস ব্যাংক। বিসিসিআই সমস্ত কার্যক্রম বিশ্ব থেকে বন্ধ করে দেওয়ার অন্যতম কারণ সে চোরা কারবারির একমাত্র মাধ্যম হিসেবে কাজ করছিল। সুইস ব্যাংকে পৃথিবীর ধনাঢ্য ব্যক্তিরা তাদের অর্থকে নিরাপদে রাখছেন। সুইস ব্যাংকে
স্থিতিশীলতার পরিবেশ থাকা সত্ত্বেও তারা পৃথিবীর বিভিন্ন দেশের ভারসাম্যহীনতার নাটের গুরু হিসেবে কাজ করছে। প্রতিপক্ষ এককভাবে যে ব্যাংককে দায়ী করছেন সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্য আনতে, সেই ব্যাংক কিভাবে আমাদের এত কুফলতা ডেকে আনতে পারে বলবেন কি? প্রতিপক্ষ সত্যি যদি ব্যাংকিং খাতে স্থিতিশীলতা, সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্য আনতে পারে, তবে পৃথিবীর বর্তমানে ফোর্থ প্রগ্রেসিভ ব্যাংক পাকিস্তানের হাবিব ব্যাংক হওয়া সত্ত্বেও কেন আজও পাকিস্তানের অর্থনৈতিক ভারসাম্য গড়ে ওঠেনি? মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে অর্থনৈতিক ভারসাম্য, প্রচুর স্থিতিশীলতা থাকা সত্ত্বেও ব্যাংকিং খাতে কেন আজও অর্থনৈতিক ভারসাম্য গড়ে ওঠেনি বলবেন কিন্তু? তাই আমি বলবো, সমুদ্রের জোয়ার এলে যেমন নদী নালা ভরে, তেমনি সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্য উঠলে ব্যাংকিং খাতে স্থিতিশীলতা আসবে। কেবলমাত্র ব্যাংকিং খাতে স্থিতিশীলতার মাধ্যমেই সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্য আসতে পারে না। ধন্যবাদ সভাপতি, ধন্যবাদ সবাইকে। বক্তব্যের পক্ষে বিপক্ষে দুইজন করে বক্তব্য রাখলেন। এবার আজকের বিতর্কের পক্ষে দলনেত্রী রেহনুমা নাসিমকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। রবীন্দ্রনাথ বলেছেন, গুরুতর রোগে যখন রোগীর মস্তিষ্ক বিকল হয় তখনই ডাক্তার ভয় পায়। তাহার কারণ শরীরের মধ্যে রোগের আক্রমণ প্রতিরোধের যে ব্যবস্থা থাকে তাহা মস্তিষ্কই করিয়া থাকে। সে যখন অভিভূত হইয়া পড়ে তখন বৈদ্যের ওষুধ তাহার সর্বপ্রধান সহায় হইতে বঞ্চিত হয়। একটি অর্থনীতির মস্তিষ্ক হচ্ছে ব্যাংকিং খাতসমূহ, আর সেই খাতসমূহকে অস্থিতিশীল রেখে দেশের অর্থনীতিতে সামগ্রিক ভারসাম্য আনা কখনোই সম্ভব নয়। তাই আজকের প্রস্তাবিত বিষয়ের পক্ষে বলছি। মাননীয় সভাপতি, সামগ্রিক ভারসাম্যের ওয়ালরাস ক্যাসেল মডেল অনুসারে ভারসাম্য অবস্থায় পৌঁছানোর সাবজেক্টিভ ও অবজেক্টিভ দুটো প্রধান কন্ডিশন রয়েছে। সাবজেক্টিভ কন্ডিশন হলো প্রত্যেক ব্যক্তি এবং উৎপাদন প্রতিষ্ঠান ভারসাম্য অবস্থায় পৌঁছায়, অর্থাৎ প্রত্যেক ভোক্তা সর্বোচ্চ তৃপ্তির অবস্থায় পৌঁছায় এবং প্রত্যেক উৎপাদক প্রতিষ্ঠান সর্বোচ্চ মুনাফা অর্জন করে। অবজেক্টিভ কন্ডিশন হলো প্রত্যেকটি বাজারে ভারসাম্য অবস্থা বজায় থাকে, অর্থাৎ দ্রব্যের চাহিদা ও যোগান রেখা যখন পরস্পর ছেদ করে তখন দ্রব্য বাজারে ভারসাম্য নির্ধারিত হয়, এবং উপাদানের চাহিদা ও যোগান রেখা যখন পরস্পর ছেদ করে তখন উপাদান বাজারে ভারসাম্য নির্ধারিত হয়। বিজ্ঞ প্রতিপক্ষ, সামগ্রিক ভারসাম্যের এই সাবজেক্টিভ ও অবজেক্টিভ দুটো কন্ডিশনই বিশ্লেষণ করা সম্ভব বাজার ব্যবস্থা তথা মুদ্রা বাজার ও মূলধন বাজারের অবস্থা বিশ্লেষণে। আর আগেই আলোচিত হয়েছে মুদ্রা বাজার ও মূলধন বাজার ব্যবস্থা প্রধানতই ব্যাংক নিয়ন্ত্রিত খাত। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মনতোষ চক্রবর্তী তার মাইক্রো ইকোনমিক্স থিওরি অ্যান্ড অ্যাপ্লিকেশনস গ্রন্থে দেখিয়েছেন সামগ্রিক ভারসাম্যের চারটি প্রধান বৈশিষ্ট্য রয়েছে। 1. আন্তঃসম্পর্ক বা ইন্টার রিলেশনশিপ, 2. তরঙ্গায়িত প্রভাব বা রিপেল ইফেক্টস, 3. সম্পদের দক্ষ ব্যবহার বা এফিশিয়েন্ট অ্যালোকেশন অফ রিসোর্সেস, এবং 4. সামগ্রিক কাম্যতা বা অ্যাটেইনমেন্ট অফ জেনারেল অপটিমাম। আন্তঃসম্পর্ক বলতে অর্থনীতির একটি বিষয়ের সঙ্গে অপরাপর প্রত্যেকটি সম্পর্ক বোঝানো হয়। রিপেল ইফেক্টস বা তরঙ্গায়িত প্রভাব হলো একটি পুকুরে ঢিল ছুড়লে ঢেউয়ের আঘাত যেমন প্রায় সম্পূর্ণ পুকুরে ছড়িয়ে পড়ে, ঠিক তেমনি ভাবে সামগ্রিক ভারসাম্যে একটি বাজারে পরিবর্তন সূচিত হলে প্রায় প্রত্যেকটি বাজারে সেই পরিবর্তনের প্রভাব পড়ে। আর সম্পদের দক্ষ ব্যবহার অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ বিষয়। নিউ ক্লাসিক্যাল অর্থনীতিবিদ ওয়ালরাস ও মার্শাল যাকে বলেছেন অবশ্য পালনীয় শর্ত। মাননীয় সভাপতি, সামগ্রিক ভারসাম্যের অধীনে অর্থনীতিতে সম্পদ একটি নির্দিষ্ট প্যাটার্নে ব্যবহৃত হয়। যদি সকল বাজারে প্রতিযোগিতা থাকে তবে সম্পদ বন্টন প্রাইস কস্ট কন্ডিশনস এবং ইনপুট প্রাইসিং কন্ডিশনসের অধীনে পরিচালিত হয়। সেই পরিস্থিতিতে বাজারে অবশ্যই যথেষ্ট সংখ্যক বিক্রেতা থাকতে হবে এবং সেই বিক্রেতারা একে অপর থেকে স্বাধীনভাবে কার্য পরিচালনা করবে এবং কেউ কারোর ওপর আধিপত্য বিস্তার করবে না। নতুন প্রতিযোগীরাও সহজভাবে এবং দ্রুততার সঙ্গে বাজারে প্রবেশ করতে পারবে। সেই পরিস্থিতিতে ফলাফল নির্ভর করবে প্রান্তিক বিষয়াদির উপর, যেমন ব্যক্তি বা পরিবার প্রান্তিক শর্তের ভিত্তিতে উপযোগ সর্বাধিক করবে এবং ফার্ম প্রান্তিক শর্তের ভিত্তিতে মুনাফা সর্বাধিক করবে। এভাবে ব্যক্তি ও ফার্মের লক্ষ্য যখন অর্জিত হবে তখন বিভিন্ন বাজারে দাম, উৎপাদন এবং উপকরণের পরিমাণ নির্ধারিত হবে। এভাবে সকল ব্যক্তি, সকল ফার্ম ও সকল বাজারে ভারসাম্যের সমন্বয় সৃষ্টি হবে সামগ্রিক ভারসাম্য। আর এই সামগ্রিক ভারসাম্যের প্রধান নিয়ামক মুদ্রা বাজার ব্যবস্থা, যা সরাসরি ব্যাংক নিয়ন্ত্রিত খাত। মাননীয় সভাপতি, রাজনৈতিক অস্থিতিশীলতা বিষয়ে প্রতিপক্ষের যুক্তি খণ্ডন প্রসঙ্গে বলছি। রাজনৈতিক স্থিতিশীলতা যে বৈদেশিক বিনিয়োগের একটি শর্ত তা আমরা স্বীকার করছি, কিন্তু রাজনৈতিক অস্থিতিশীলতার প্রভাবে যখন ব্যাংকিং খাতসমূহ অস্থিতিশীল হয়ে পড়ে একমাত্র তখনই সামগ্রিক ভারসাম্য ব্যাহত হয়। রাজনৈতিক অস্থিতিশীলতা ছাড়া আমলাতান্ত্রিক সিদ্ধান্তহীনতার কারণে ব্যাংকিং খাতসমূহ অস্থিতিশীল হয়ে পড়লে দেশের সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্য থাকে না। আমেরিকা রাজনৈতিকভাবে স্থিতিশীল দেশ হবার পরও গত নভেম্বর মাসে বিশ্বব্যাপী মার্কিন দূতাবাসগুলো তাদের কাজকর্ম কমিয়ে দিতে বাধ্য হয়েছিল। ফেডারেল সরকারের 8 লাখ কর্মচারী তাদের চাকরি হারাবার হুমকির সম্মুখীন হয়েছেন বা অনেকেই চাকরি হারিয়েছেন। কেন প্রতিপক্ষ?
মাননীয় সভাপতি, রাজনৈতিক বক্তব্য নানাভাবে, নানা সুরে এবং নানাঙ্গিকে উপস্থাপিত হতে পারে, কিন্তু তা কখনো একটি সার্বিক অর্থনীতি দর্শনের প্রতিনিধিত্ব করে না। তেমনি ভাবে বাজার ব্যবস্থা অর্থনৈতিক দিক থেকে দক্ষ হলে তা অর্থনৈতিক সাম্য নিশ্চিত করে না। এর জন্য প্রয়োজন ব্যাংকিং খাতে সুসমন্বয় এবং স্থিতিশীলতা। জাপানের স্থিতিশীল রাজনৈতিক সরকার আমরা বেশি দিন দেখি না। সেখানে মেয়াদ পূর্ণ হবার বারবার ঘটে সরকার বদল, কিন্তু সেখানে উন্নয়ন তো থেমে নেই, বিনিয়োগ বন্ধ হয়ে যায়নি, বরং ব্যাংকিং খাতে সমন্বিত স্থিতিশীলতা জাপানের অর্থব্যবস্থা দিনে দিনে ভারসাম্যের দিকে নিয়ে যাচ্ছে। মাননীয় সভাপতি, আমাদের দেশে সরকার পরিবর্তনের সাথে সাথে সরকারি পরিবর্তিত হয়ে যাবার ঐতিহ্য গড়ে উঠেছে, যা দেশি বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে অন্তরায়। অথচ পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কার দিকে তাকান, সেখানে তামিল বিচ্ছিন্নতাবাদী আন্দোলন প্রায় 2 দশক ধরে নিরবচ্ছিন্নভাবে চলতে থাকলেও সেখানকার অর্থনৈতিক উন্নয়ন থেমে থাকেনি, কারণ সেখানে সরকারি আসুক না কেন নীতিমালা নির্ধারিত হয় সে দেশের উন্নয়নের স্বার্থে। বাংলাদেশের মতো সেখানে সরকার পরিবর্তনের সাথে সাথে সরকার নীতিবন্দী হয়ে যায় না। মাননীয় সভাপতি, 16 ডিসেম্বর 95 দৈনিক সংবাদে বিশেষ অর্থনীতিবিদ ডক্টর জাহান লিখেছেন, বাংলাদেশের অর্থনীতিতে মেরুকরণ বড় দ্রুত গতিতে হচ্ছে। রাষ্ট্রযন্ত্র, আমলাতন্ত্র এবং গোষ্ঠীর আনুকূল্যে বিত্তবানেরা ব্যাংকিং খাত সমূহকে হচ্ছেন, নিয়ন্ত্রণ করছেন মুদ্রা বাজার, আর্থিক প্রতিষ্ঠান, বৈশ্বিক মুদ্রা। অপরদিকে দরিদ্র মানুষেরা দারিদ্র্য ছাড়িয়ে বিত্তহীনতার দিকে এগিয়ে চলে যাচ্ছে দারিদ্র্য সীমার নিচে। হারাচ্ছে মূল্যবোধ, হারাচ্ছে বিশ্বাস, হারাচ্ছে সংস্কৃতি। অর্থনৈতিক ভারসাম্যহীনতার এ চরম রূপ থেকে বেরিয়ে আসতে হলে অবশ্যই ঢেলে সাজাতে হবে ব্যাংক ব্যবস্থা, স্থিতিশীলতা নিয়ে আসতে হবে ব্যাংকিং খাত সমূহকে, আর একমাত্র তখনই আসতে পারে সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্য। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। পক্ষের শেষ বক্তা এবং দলনেত্রীর বক্তব্য আমরা উপভোগ করলাম। এখন বিপক্ষের শেষ বক্তা সোনিয়া আক্তারকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। প্রতিপক্ষের তৃতীয় বক্তা শুধুমাত্র অর্থনীতির বাজার এবং মুদ্রা বাজারের কথা বলে গেলেন। আমার মনে হয় প্রতিপক্ষ প্রস্তাবটিকে ভুল দেখেছেন। আপনারা হয়তো দেখেছেন মুদ্রা বাজারের স্থিতিশীলতায় সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্য আনতে পারে, কিন্তু আমাদের প্রস্তাবে কিন্তু তা নিয়ে আমাদের প্রস্তাবিত বিষয় হচ্ছে ব্যাংকিং খাতের স্থিতিশীলতায় সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্য আনতে পারে। সম্মানিত সভাপতি, প্রতিপক্ষের বক্তব্য শুনতে শুনতে আমার মনে পড়ে গেল সেই বিখ্যাত প্রবাদটির কথা, নীরজ যখন বসে বাঁশি বাজাচ্ছিল রোম তখন পড়ছিল। প্রতিপক্ষের অবস্থা হচ্ছে ঠিক তাই। প্রতিপক্ষের আমাদের দেশের সকল খাতে যখন এক অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে, তখন আমার প্রতিপক্ষ কেবলমাত্র একটি খাত, ওই সম্রাট নিরোর মতো একটি খাতে স্থিতিশীলতা নিয়েই মহা ব্যস্ত প্রতিপক্ষ। কিন্তু এমন কোন দেশ উদাহরণ দিতে পারবেন যে দেশ কেবলমাত্র ব্যাংকিং খাতে উন্নতি করে বা ব্যাংকিং খাতের স্থিতিশীলতা এনেই সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্য আনতে পেরেছে? পারবেন না প্রতিপক্ষ। প্রতিপক্ষের প্রথম বক্তা, দ্বিতীয় বক্তা এবং তৃতীয় বক্তা যে ব্যাংকের উদাহরণ দিয়ে গেলেন, যে ব্যাংকের গুণগান এবং সাফাই গেয়ে গেলেন, সেই সকল ব্যাংকের নিয়ন্ত্রণকারী বিশ্ব ব্যাংক কি বলেছেন জানেন? বিশ্ব ব্যাংকের সকল বিশেষজ্ঞগণ বলেছেন আগে প্রত্যেকটি উন্নয়নশীল দেশে অর্থনৈতিক অবকাঠামো তৈরি করতে হবে এবং তার মধ্যে সমন্বয় সাধন করতে হবে। এছাড়া কোনোদিন কোনো দেশের সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্য আসতে পারে না। তাই প্রতিপক্ষ এক্ষেত্রে কি সুস্পষ্টভাবে প্রমাণিত হয় না যে কেবলমাত্র ব্যাংকিং খাতের স্থিতিশীলতায় সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্য আনতে পারে না? সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং আজকে যারা উপস্থিত রয়েছেন, আজকে আমাদের বিতর্কে প্রস্তাবিত বিষয় ব্যাংকিং খাতের স্থিতিশীলতায় সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্য আনতে পারে। প্রস্তাবিত বিষয়ের বিপক্ষে আমার দৃঢ় অবস্থান। বিজ্ঞ প্রতিপক্ষ, যে দেশে ভারসাম্যহীন আমদানি রপ্তানি চলে সেই দেশের ব্যাংক কি করে দেশের সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্য আনতে পারে বলবেন কি প্রতিপক্ষ? আসুন লক্ষ্য করি আমরা আমদানি রপ্তানির দিকে। 1993-94 অর্থ বছরে রপ্তানি করা হয়েছে 1214.04 কোটি টাকার পণ্য এবং আমদানি করা হয়েছে 1313.57 কোটি টাকার পণ্য। আবার 1994-95 অর্থ বছরে রপ্তানি হয়েছে 339.05 কোটি টাকার পণ্য এবং আমদানি করা হয়েছে 826.57 কোটি টাকার পণ্য। এই বিপুল ভারসাম্যহীনতা একটি দেশের অর্থনৈতিক পরিবেশের উপর ব্যাপক কুপ্রভাব বিস্তার করে। তাহলে প্রতিপক্ষ, আমাদের সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্যের জন্য আমরা কোনটি আগে বেছে নিব? আমদানি রপ্তানির সুষ্ঠু ভারসাম্য নিশ্চয়ই তা নয়। আমার বিজ্ঞ প্রতিপক্ষ কেবলমাত্র ব্যাংকিং খাতের স্থিতিশীলতা ধরে সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্য আনার চেষ্টা করছেন। তা যে কখনোই সম্ভব নয়, তার জ্বলন্ত উদাহরণ তো আমাদের এই বাংলাদেশ। সম্মানিত সভাপতি, আমরা জানি বিনিয়োগ ছাড়া ব্যাংকিং খাত অচল। তাই আসুন এবার আমরা একটু বিনিয়োগের দিকে লক্ষ্য করি। 1993-94 অর্থ বছরে বিনিয়োগ হয় $175 মিলিয়ন এবং 1994-95 অর্থ বছরে বিনিয়োগ হয় $100 মিলিয়ন। এই যে $75 মিলিয়ন বিনিয়োগে ঘাটতি হলো, এই ঘাটতি কে পূরণ করবে প্রতিপক্ষ? আপনাদের ব্যাংকিং খাতের স্থিতিশীল
স্থিতিশীলতা কখনোই নয়, বরঞ্চ এই খাতে আমাদের উন্নতি করতে হলে এবং সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্য আনতে হলে প্রথমেই আমাদের প্রয়োজন বিনিয়োগের মাধ্যম এবং এর সুযোগগুলোর অবস্থার উন্নতি করা। তবেই আসবে দেশের সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্যের একটি ভারসাম্য, এর আগে নয়। প্রতিপক্ষের বক্তাগণ আপনারা বলে গেলেন শিল্প কারখানার কথা। প্রতিপক্ষ লক্ষ্য করুন, যে দেশে উদ্যোগী জনগণের অভাব রয়েছে সেই দেশের মানুষ কি করে একটি দেশের সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্য নিয়ে আসতে পারে কেবলমাত্র ব্যাংকিং খাতের স্থিতিশীলতা দ্বারা, তা আমার বোধগম্য হচ্ছে না। লক্ষ্য করুন প্রতিপক্ষ, ব্যাংক শুধু অর্থ ধার দিলেই তো চলবে না, সেই অর্থ বিভিন্ন খাতে ব্যবহারের জন্য আমাদের উদ্যোগী জনগণের দরকার। প্রতিপক্ষের বক্তারা অবশ্য এই কথা স্বীকার করে গেছেন যে উদ্যোগী লোকের দরকার, কিন্তু এটা স্বীকার করেননি যে কেবল ব্যাংকিং খাতের স্থিতিশীলতায় সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্য আনতে পারে না। লক্ষ্য করুন প্রতিপক্ষ, এক্ষেত্রে আমরা প্রাক্তন অর্থমন্ত্রী সাইফুর রহমানের নীতির কথা তুলে ধরতে পারি। আমাদের ব্যাংকগুলোতে যখন সুদের পরিমাণ ছিল 14%, তখন দেখা গেল সবাই ব্যাংকে অর্থ গচ্ছিত রাখলো, কিন্তু তিনি 14% থেকে সুদের হার 6% নামিয়ে আনলেন এই লক্ষ্যে যে জনগণ অর্থ ব্যাংক থেকে তুলে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে ব্যবহার করবে এবং বিনিয়োগ করবে। জনগণ অর্থ তুলল ঠিকই, কিন্তু কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডে ব্যবহার না করে তারা আবার সেভিংস সার্টিফিকেট এবং পোস্টাল সেভিংস বুকে জমা রাখলো। প্রতিপক্ষ, তখন যদি আমাদের দেশে উদ্যোগী জনগণ থাকতো তখন অবশ্যই আমাদের দেশে সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্য আসতো শিল্প প্রতিষ্ঠানের দ্বারা, অথচ তা আসেনি। প্রতিপক্ষের বক্তা লক্ষ্য করুন, গত 4/5/96 তারিখে দৈনিক ইত্তেফাকে জাহেদুজ্জামান ফারুকের ব্যাংকিং সম্বন্ধে প্রতিবেদনটি নিশ্চয়ই আপনাদের চোখে এড়িয়ে গেছে, নতুবা আপনি দেখতে পেতেন যে ব্যাংকিং সম্বন্ধে বিশৃঙ্খলা কি কারণ উল্লেখ করা আছে। সেখানে উল্লেখযোগ্য কারণের মধ্যে 3টি কারণ উল্লেখ করছি। গত 2.5 বছর যাবৎ মুদ্রানীতিতে এবং ব্যাংকিং খাতে চরম বিশৃঙ্খলা, সরকারি ও বেসরকারি উদ্যোগের অভাব। প্রতিপক্ষ লক্ষ্য করুন, উদ্যোগের অভাব এবং রাজনৈতিক অস্থিরতা ও অর্থ মন্ত্রণালয় অযৌক্তিক নীতিমালা গ্রহণ ও বাস্তবায়ন। প্রতিপক্ষ, এক্ষেত্রে কি লক্ষ্য করছি? ব্যাংকিং খাতে স্থিতিশীলতা কখন হারিয়ে যাচ্ছে? যখন আমাদের দেশে অর্থ মন্ত্রণালয় অযৌক্তিক নীতিমালা গ্রহণ করছে এবং বাস্তবায়ন করছে, সরকারি উদ্যোগ নেই এবং 2.5 বছর যাবৎ ব্যাংকিং খাতে এবং মুদ্রানীতিতে চরম বিশৃঙ্খলা। ওইসব খাতে যখন সুষ্ঠু স্থিতিশীলতা অবস্থা বিরাজ করবে তখন অবশ্যই দেশে সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্য আসবে। আর প্রতিপক্ষ একটা দিকে লক্ষ্য করুন, ব্যাংকিং ব্যবস্থা বা ব্যাংকিং খাতে স্থিতিশীলতা কখন আসে? দেশের সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্য আসার পর আসে। আর সামগ্রিক ভারসাম্য আসে, অর্থনৈতিক ভারসাম্য আসবে তখনই যখন প্রত্যেকটি খাতে সম্মিলিতভাবে স্থিতিশীলতা আসবে। তাই পরিশেষে একটি কথাই বলে যেতে চাই, তোরা যে যা বলিস ভাই, আমরা একটি সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্যপূর্ণ দেশ চাই, কিন্তু প্রতিপক্ষের মতো কেবলমাত্র ব্যাংকিং খাতে স্থিতিশীলতা দিয়েই নয়, বরঞ্চ প্রত্যেকটি খাতে সম্মিলিতভাবে স্থিতিশীলতা দিয়ে। ধন্যবাদ সম্মানিত সভাপতি এবং ধন্যবাদ সবাইকে। আমরা পক্ষে এবং বিপক্ষের 3 করে 6 জন বক্তার বক্তব্য শুনলাম। এবার যুক্তি খণ্ডনের পালা। যুক্তি খণ্ডন করতে এখন আসবে সপক্ষীয় দল বিএফ শাইন কলেজ স্কুল এবং কলেজের দলনেত্রী রেহনুমা নাসিম। মাননীয় সভাপতি, বিশ্ব অর্থনীতির বর্তমান অবস্থায় আজ আমরা এমন সময় উপনীত হয়েছি যখন আজ প্রতিটি দেশের মধ্যে রাজনৈতিক বা কূটনৈতিক যোগাযোগ বন্ধ হলেও পৃথিবী চলবে, কিন্তু ব্যাংকগুলো বন্ধ হলে পৃথিবী অচল হয়ে যাবে একদিনেই। অর্থনীতির মূল কেন্দ্র হচ্ছে ব্যাংক। প্রতিপক্ষ, যে অর্থ ব্যাংক দ্বারা নিয়ন্ত্রিত সে অর্থ ছাড়া অর্থনৈতিক উন্নয়ন কি নিতান্তই অর্থহীন নয়? ব্যাংকিং ব্যবস্থাকে পাশ কাটিয়ে কখনোই অর্থনীতির মূল কেন্দ্রে হাত দেওয়া সম্ভব নয়। প্রতিপক্ষ, বৈদেশিক মুদ্রা কমে যাওয়ার ব্যাপারে আপনারা জানতে চেয়েছেন কথাটি আমাদের কিনা। প্রকৃতপক্ষে এটি পাওয়া গেছে বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান থেকে। প্রতিপক্ষ, আপনারা প্রশাসনিক দুর্বলতা এবং দুর্নীতি প্রসঙ্গে বলেছেন। প্রশাসনিক দক্ষতা না থাকলে বা প্রশাসনিক দুর্নীতি থাকলে ব্যাংকিং খাত কেন, কোনো খাতেই স্থিতিশীলতা আসবে না। সুতরাং ব্যাংকিং খাতে স্থিতিশীলতা বলতে আমরা অবশ্যই দক্ষ এবং দুর্নীতিমুক্ত প্রশাসনিক কাঠামোকে বোঝাই। প্রতিপক্ষের প্রথম বক্তা, আপনি বলে গেলেন শিক্ষার মাধ্যমে সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন আসতে পারে, কিন্তু দেখুন সৌদি আরবে শিক্ষিতের হার তেমন বেশি নয়, কিন্তু তবুও তাদের দেশে অর্থনৈতিক ভারসাম্য এসেছে। অর্থনৈতিক ভারসাম্য আনার জন্য আপনার শিল্পায়নের গুরুত্বের কথা বলছেন, কিন্তু লক্ষ্য করুন শিল্পায়নে যখন ব্যাংক যদি শিল্পায়নের অর্থের লেনদেন না করে অথবা অর্থের যোগান না দেয় তাহলে শিল্পায়ন নিতান্তই অর্থহীন হয়ে যাবে। প্রতিপক্ষের দ্বিতীয় বক্তা বলে গেলেন অন্যান্য খাতগুলো নাকি ব্যক্তির দ্বিতীয় পরিচয়। কি করে তা আমার বোধগম্য নয়। মাননীয় প্রতিপক্ষ, আপনারা দারিদ্র্য ও বেকারত্বের কথা বলেছেন, কিন্তু লক্ষ্য করুন সোনালী ব্যাংক এবং
আপনারা দারিদ্র্য বেকারত্বের কথা বলতে পারেন, কিন্তু লক্ষ্য করুন সোনালী ব্যাংক এবং ইসলামী ব্যাংক বিকল্প পরিবহন এবং মিশুক প্রদানের মাধ্যমে শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিয়েছে। মাননীয় সভাপতি, আজকের আলোচনা থেকে একথাই প্রমাণিত হয় যে ব্যাংকিং খাতের স্থিতিশীলতাই সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্য আনতে পারে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। পক্ষের দলনেত্রীর জোরালো বক্তব্য আমরা শুনলাম। এবার পক্ষের সব যুক্তি খণ্ডন করার জন্য বিপক্ষের দলনেত্রী সোনিয়া আক্তারকে আহ্বান জানাচ্ছি। সম্মানিত সভাপতি, প্রতিপক্ষের প্রথম বক্তা বলে গিয়েছিলেন কেবলমাত্র ব্যাংকের কার্যাবলীর কথা, কিন্তু তিনি এই কথা প্রতিষ্ঠা করতে পারেননি বা প্রতিষ্ঠিত করতে পারেননি যে ব্যাংকিং খাতের স্থিতিশীলতায় সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্য আনতে পারে। তিনি শুধুমাত্র উদাহরণ দিয়ে গেলেন ব্যাংকের কার্যাবলী এবং ব্যাংক কি করে কাজ করে। প্রতিপক্ষের তৃতীয় বক্তা বলে গেলেন ব্যাংক খোলা থাকলেই, ব্যাংকের কার্যক্রম চললেই আমাদের অর্থনৈতিক ভারসাম্য রক্ষা হতে পারে সামগ্রিক দিক থেকে। প্রতিপক্ষ, আগে তো ব্যাংক খোলার প্রশ্ন, গত 3 মাস অসহযোগে আপনারা কি লক্ষ্য করেননি যে ব্যাংক খোলেনি, তখন কি অর্থনৈতিক ভারসাম্য ছিল? প্রতিপক্ষ উত্তর দিতে পারবেন না, কারণ আমার পরে তো কোনো বক্তা নেই, তাই আমি উত্তর দিয়ে যাচ্ছি। প্রতিপক্ষ, যদি ব্যাংক খোলা থাকবে এবং ব্যাংক খোলার আগে আসছে আমাদের রাজনৈতিক স্থিরতা, তাই রাজনৈতিক স্থিরতা দেশের সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্যের জন্য একটি প্রধান নিয়ামক। প্রতিপক্ষ, আমরা কিন্তু একথা একবার উচ্চারণ করিনি যে ব্যাংকিং খাত আমাদের দেশের সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্য আনে না, বরঞ্চ আমরা বলছি কেবলমাত্র ব্যাংকিং খাত নয়, বরঞ্চ প্রত্যেকটি খাতের সম্মিলিতভাবে স্থিতিশীলতা আসলে তবেই দেশের সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্য আসবে। প্রতিপক্ষে তৃতীয় বক্তা বলে গেলেন সৌদি আরবে অর্থনৈতিক ভারসাম্য আসে। কোন অভিধান এটি পেয়েছেন আমি জানি না, সৌদি আরবে কিন্তু আজও অর্থনৈতিক ভারসাম্য আসেনি, তবে সেখানে প্রচুর অর্থ রয়েছে ব্যাংকে জমা। তাই এই ব্যাংকের অর্থ আগে বিনিয়োগ করতে হবে, কিন্তু বিনিয়োগের মাধ্যমে এবং অবস্থার সুযোগের উন্নতি না করলে আমাদের দেশে অর্থনৈতিক ভারসাম্য আসবে কি করে সামগ্রিক দিক থেকে। প্রতিপক্ষ এক্ষেত্রে আমরা কাফকো সার কারখানার কথা উদাহরণ হিসেবে বলতে পারি। কাফকো সার কারখানা পটুয়াখালীতে প্রতিষ্ঠিত হয়েছিল। প্রথম বছর বেশ ভালোই চলে, কিন্তু দ্বিতীয় বছর কাঁচামাল তথা গ্যাসের অভাবে আর চলতে পারেনি। তার মানে কি প্রতিপক্ষ, আমাদের কাঁচামাল অর্থাৎ বিনিয়োগের জন্য আমাদের কাঁচামাল একটি প্রধান নিয়ামক, অথচ তাই আমাদের প্রতিপক্ষ বুঝতে পারছেন না। তারা কেবলই মাত্র প্রতিষ্ঠা করতে চাইছেন যে কেবলমাত্র ব্যাংকিং খাতের স্থিতিশীলতাই সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্য আনতে পারে। প্রতিপক্ষের তৃতীয় বক্তা বলে গেছেন মূল্যবোধ এবং ঋণ খেলাফির কথা। প্রতিপক্ষ, ঋণ খেলাফির দ্বারা যে সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্য একেবারে ভারসাম্যহীন হয়ে যায়, সেই কথা বোঝার জন্য আমাদের শিক্ষা প্রয়োজন। তাই শিক্ষা খাতে আগে উন্নতি করতে হবে। আমরা সবাই জানি নো এডুকেশন নো ডেভেলপমেন্ট, তাই প্রথমে আমাদের শিক্ষা খাতে উন্নতি করতে হবে। তাই পরিশেষে ওই কথাটাই বলবো, প্রতিপক্ষ, আমাদের দেশের সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্য তখনই আসবে যখন প্রত্যেকটি খাতের সম্মিলিতভাবে স্থিতিশীলতা আসবে। এছাড়া কোনো দিনই কেবলমাত্র ব্যাংকিং খাতের স্থিতিশীলতা এনে সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্য আনার চেষ্টা করা একেবারেই যুক্তিহীন এবং ভিত্তিহীন। ধন্যবাদ সম্মানিত সভাপতি, ধন্যবাদ সবাইকে। আজকের বিতর্কের বিষয় ব্যাংকিং খাতে স্থিতিশীলতাই সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্য আনতে পারে। বিষয়ের উপর আপনারা পক্ষে বিপক্ষের জোরালো বক্তব্য শুনলেন এবং আমরা সকলেই উপভোগ করলাম। আমি গত 20 বছর যাবৎ ব্যাংকিং বিষয়ের উপরে অধ্যাপনা করে আসছি, কিন্তু এই ক্ষুদে বক্তারা যে জোরালো যুক্তি আমাদের কাছে উপস্থাপন করেছে, আমি তাতে মুগ্ধ না হয়ে পারিনি। তবুও বিষয়টি তাদের কাছে একেবারেই আনকরা নূতন, তাদের জানার কথা না, এটা অনেক টেকনিক্যাল বিষয়, কোনো সন্দেহ নাই। তবুও তারা যেভাবে উপস্থাপন করেছে আমি এতে বিমোহিত না হয়ে পাচ্ছি না। তবুও আমি বিচারক মণ্ডলীর রায় আসার কিছু সময় আছে, এর ভিতরে বিষয়টির উপরে সামান্য বক্তব্য আপনাদের কাছে পেশ করছি। ব্যাংকের কথাটাই আসলে মূল। আমি যদি বুঝে থাকি অন্য খাত উন্নয়নে ব্যাংকের ভূমিকা কি, আমি একটু কথা বলতে চাই যে ব্যাংক কাকে বলে। ব্যাংক হলো এমন একটা প্রতিষ্ঠান যে অর্থের ব্যবসা করে, আর অর্থকে নানান অর্থ ব্যবস্থার উপরে বিশেষজ্ঞ যারা, তারা অর্থকে অর্থনীতির হার্ট হিসাবে আখ্যায়িত করেছেন। আপনারা নিশ্চয়ই এটা একমত হবেন যে একটা মানুষ তার হাত পা বা অন্য কোনো যে অংশ একটা আংশিক কেটে গেলে সে বেঁচে থাকে, হয়তো বিকলাঙ্গ হয় বা নানা রকম ভাবে ক্ষতিগ্রস্ত, কিন্তু হার্ট কেটে ফেললে কোনো মানুষ বেঁচে থাকে এ খবর আমি শুনিনি আজ পর্যন্ত। অবাস্তব, অসম্ভব মনে হয়। তেমনি
ব্যাংকিং খাত এমন একটা জিনিস যার অবর্তমানে কোনো দেশের অর্থনীতি উন্নয়ন হতে পারে, এটা অবাস্তব। তবে জাপানের কথা কোনো একজন বক্তা বলেছেন যে জাপানে রাজনৈতিক অস্থিতিশীলতা থাকা সত্ত্বেও তারা শনৈ শনৈ উন্নতি করে যাচ্ছে। এটার আসল কারণ হচ্ছে তারা ব্যাংককে সম্মান করে এবং রাজনৈতিক কোনো ক্রিয়াকাণ্ডের জন্য ব্যাংক বা অর্থনৈতিক কোনো অঙ্গকে সম্পৃক্ত করে না। তারা দেশকে ভালোবাসে। তাদের এই স্টেজে আসতে অনেক সময় লেগেছে। আমরা মনে করি আমাদের ভিতরে এই সচেতনতা যত তাড়াতাড়ি উজ্জীবিত হবে, আমাদের দেশও অর্থনীতি এবং ব্যাংকরে আমরা সমস্ত রকম রাজনৈতিক ক্রিয়াকাণ্ড থেকে দূরে রাখলে আমরা রাজনৈতিক মতান্তর বা মত বিভেদ আমাদের ভিতরে থাকবে, তা না হলে কিভাবে দেশ বা কোনো একটা পলিসি উন্নীত হবে। কিন্তু সে বলে আমরা অর্থনীতিকে পঙ্গু করব, এটা ঠিক হবে না এবং যতই দিন যাবে আমাদের ভিতরে উপলব্ধি আরো বেশি আসবে বলে আমি মনে করি। তবে ব্যাংক আগে না অর্থনীতি আগে, এ কথা নিয়ে ওরা কেউ কেউ ক্ষুদে তার্কিকরা প্রশ্ন তুলেছেন। এটা এরকম যে মুরগি আগে না ডিম আগে, কিন্তু আসলে একটা ছাড়া আরেকটার আমরা কল্পনা করতে পারি না। মুরগি না হলে ডিম না, ডিম না হলে মুরগি হবে না। ঠিক তেমনি ব্যাংকিং খাত উন্নত না হলে অর্থনীতি উন্নত হবে, এটা যে বলে সে নিশ্চয়ই ঠিক বলেন। আবার অর্থনীতি উন্নত না হলে ব্যাংকিং খাত কার দ্বারা উন্নীত হবে, অর্থ আসবে কোত্থেকে? এতে একে অপরের সঙ্গে সম্পৃক্ত, যেটা ইন্টার রিলেটেডনেস যে কথাটা আছে, যে আমরা আন্তঃসম্পর্ক যেটা বলে, এটা আমরা অবহেলা করতে পারি না, অবজ্ঞা করতে পারি না। এ কথা মনে রেখে আমার মনে হয় আমি খুদে বিতার্কিকদের অভিনন্দন জানাচ্ছি তাদের বলিষ্ঠ এবং যুক্তির প্রাবল্য দেখে, এবং তারা ভবিষ্যতে আরো লেখাপড়া করবে এবং আমি আমন্ত্রণ জানাবো ব্যাংকিং বিষয়ে তারা উচ্চশিক্ষা গ্রহণ করবে। নিশ্চয়ই জিনিসটা অনেক ইন্টারেস্টিং, জানতে পারবে দেশের কল্যাণে, নিজের কল্যাণের জন্য। আমি একটু পরে বিচারকদের রায় ঘোষণা করছি। তবে যে কোনো যুদ্ধেই একটি দল হারে, একটি দল জিতে, এবং যে দল জিতলো সে কোনোদিন জিততে পারত না যে দল হেরেছে সে দল যদি না আসতো। অর্থাৎ যে জিতার জন্য বড় সহায়ক ভূমিকা যে যারা হেরেছে তারা রেখেছে। সুতরাং উভয়ই কৃতিত্বের দাবিদার। আমি উভয়কেই সমান কৃতিত্ব দিতে রাজি এবং আমার বিচারে তাই মনে হয়। তবুও আমাদের প্রাজ্ঞ বিচারক মণ্ডলী যে রায় অনেকক্ষণ চিন্তা ভাবনা করে চুলচেরা হিসাব করে তারা প্রস্তুত করেছেন, আপনাদের জন্য সেই রায় এখন ঘোষণা করছি। একজন বিচারক রায় দিয়েছেন বিপক্ষীয় দলকে ভালো মনে করছেন, অপর একজন বিচারক রায় দিয়েছেন তাও বিপক্ষ দলকেই ভালো মনে করছেন উনি। আরেকজন বিচারক মনে করছেন সপক্ষে যারা বক্তব্য রাখছেন তারা ভালো করেছেন, এবং সর্বশেষ আরেকজন বিচারক যিনি ছিলেন তিনি বিপক্ষী দলকে ভালো মনে করেছেন। সামগ্রিক বিবেচনায়, এতক্ষণ আমরা আংশিক বিবেচনার কথা, সামগ্রিক বিবেচনায় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে আজকের বিতর্কের বিজয়ী দল খুলনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, এবং শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছে রেহনুমা নাসিম, বিএফ শাইন স্কুল এবং কলেজ চট্টগ্রামের, সোনিয়া আক্তার খুলনা সরকারি বালিকা বিদ্যালয়, দুইজনই। সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান আমরা এখানেই ইতি টানছি।
স্বকীয় বৈশিষ্ট্যে অনন্য